সো স্টুডেন্টস, এতক্ষণ যেটা ডিসকাস করলাম সেটা হচ্ছে যে বেসিক্স অফ পাওয়ার ফ্যাক্টর আমরা কি করে ডিটারমাইন করব ফর এনি সার্কিট। আমি একদম বেসিক থেকে তোমাদের একটা দুটো প্রবলেম দিয়ে দেখিয়েছি। তো এরপর যেটা আমরা ডিসকাস করব দ্যাট ইজ হাউ টু ইমপ্রুভ দ্য পাওয়ার ফ্যাক্টর। ওকে, তো এখন তোমরা অনেকেই বলবে যে স্যার কেন ইমপ্রুভ করার দরকার কি আছে, পাওয়ার ফ্যাক্টর তো আমাদের তো একটা নিজস্ব বিষয়, একটা সার্কিটের পাওয়ার ফ্যাক্টর তো একটা ন্যাচারাল বিষয়। তো স্যার সেইটাকে আমি ফোর্সফুলি খরচাপাতি করে কেন আমি তাকে ইমপ্রুভ করব, বা স্যার পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করলে কি আমি বেনিফিট পাবো, বা আমি যদি পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ না করি স্যার তাহলে আমার কি দিক্কত হবে। তো কি কি দিক্কত হবে এইবারে এই দিক্কত গুলো নিয়ে একটু ডিসকাস করা যাক। প্রথম কথা হচ্ছে, আমরা প্রত্যেকে জানি, আমি যেটা বেসিক লেকচারও ডিসকাস করেছিলাম, একটুখানি বলে নেওয়া ভালো, কারণ তোমরা যারা বেসিক ক্লাস করোনি, তোমরা একটা কথা বলে দিচ্ছি, আমাদের ইজি টু লার্নিং এর পক্ষ থেকে শিক্ষা নিকেতন বলে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যাতে তোমরা আমার পাওয়ার সিস্টেমের প্রিভিয়াস লেকচারগুলো তোমরা পেয়ে যাবে। তো যারা যারা যদি কেউ ক্লাস না করে থাকো, ওইখানে তোমরা ক্র্যাশ কোর্সের মতো একটা দুটো লেকচার তোমরা দেখতে পারো। তো আশা করা যায় তোমাদের কিছুটা হলেও তোমরা বেনিফিট পাবে। আর ফার্স্ট নভেম্বর 2021 থেকে আমাদের কোর্স আমরা লঞ্চ করছি ফর অল জেই, যেখানে WBACTCL, WBACTCL, BRPSC, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, স্পেশালাইজড ফর SSC জেই অর্থাৎ SSC জুনিয়র ইঞ্জিনিয়ার, যেখানে ডিপ্লোমা এবং বিটেক বোথ আর অ্যাপ্লিকেবল। একটা কথা বলে রাখছি, WBACTCL বা WBACTCL সেখানে কিন্তু ডিপ্লোমার থেকে বিটেকদের থাকে ভ্যাকেন্সি বেশি, কিন্তু SSC জেই তোমরা যারা যারা দেবে, আমি একটা কথা ক্যাটেগরিক্যালি বলে দিচ্ছি, SSC জেইতে কিন্তু ভাই ডিপ্লোমা এবং বিটেক বোথ আর এলিজিবল। সো আমি বলবো যারা যারা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল করেছো, কি প্রত্যেকটা, আমি যেহেতু ইলেকট্রিক্যাল পড়াই বলে আমি ইলেকট্রিক্যালের কথা বলছি, তো তোমরা যারা ইলেকট্রিক্যাল ডিপ্লোমা করেছো, করে তোমরা চিন্তা ভাবনা করছো যে কিরম কি জব তোমরা প্রিপারেশন নেবে, তো তাদের জন্য কিন্তু একটা খুব ভালো সুযোগ হচ্ছে SSC জেই এক্সাম, এবং যেটা 32 ইয়ার্স অব্দি দেওয়া যায়। তো মোটামুটি মোরাললেস তোমাদের প্রত্যেকেরই ডিপ্লোমা কমপ্লিট করতে হার্ডলি 22 কি 23 ইয়ার্স অব্দি তোমাদের সময় লাগে। তো তোমরা কিন্তু মোরাললেস হাতে প্রায় 8-9 বছর পাচ্ছ SSC জেই প্রিপেয়ার করার জন্য। অতএব আমার মনে হয় যদি তোমরা মানে ইজি টু লার্নিং এর পক্ষ থেকে তোমরা যদি অল জেই কোর্সটা স্পেশালাইজড ফর SSC জেই যদি তোমরা পারচেস করে প্রিপারেশন করো, তো মনে হয় তোমাদের বেনিফিট হবে। তো আর বেশি কথা আমি বলে আর সময় নষ্ট করলাম না। তো যেটা এখন বলার দরকার সেটা হচ্ছে কেন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করব। আমি বেসিক যখন পড়িয়েছিলাম তখন আমি তখন পাওয়ার ফ্যাক্টর নিয়ে কিছু কথা বলেছিলাম, যে স্যার পাওয়ার ফ্যাক্টরটা এতবার করে গ্লোরিফাই করা হয় কেন, বিকজ পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে কোনো ক্ষেত্রে ফর ডোমেস্টিক পারপাস অ্যান্ড স্পেশালি ফর ইন্ডাস্ট্রিয়াল পারপাস একটা বৃহৎ একটা রোল প্লে করে। না, পাওয়ার ফ্যাক্টর যদি লো হয়ে যায় স্যার কি কি ঘটতে পারে, এবং পাওয়ার ফ্যাক্টর যদি হাই হয়ে যায় স্যার তাহলে কি কি ঘটতে পারে। তো এই যে লো হয়ে গেলে কি কি ঘটতে পারে এবং হাই হয়ে গেলেও বা কি কি ঘটতে পারে, এই ঘটতে পারার যে রিজনগুলো, যে হাই হলে কি হবে আর লো হলেই বা কি হবে, এইখান থেকে আমরা আসবো হচ্ছে যে হাউ টু ইমপ্রুভমেন্ট দ্য পাওয়ার ফ্যাক্টর। অনেক সময়তে আমরা ইচ্ছা করে ফোর্সফুলি পাওয়ার ফ্যাক্টরকে ডিক্রিজও করাই, কিন্তু সেটা সচরাচর নয়। কিন্তু আমি যখন তোমাদের ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পড়াবো পরবর্তীকালে, তখন তোমরা দেখতে পাবে যে আমরা কিন্তু ইচ্ছা করে অনেক সময়তে পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভমেন্ট করার দিক থেকে আমরা অনেক সময়তে তাকে ইমপ্রুভমেন্ট করার থেকে আমরা তাকে ডিক্রিজ করাই, বিকজ পাওয়ার ফ্যাক্টরের ওপর কিন্তু রিসিভিং এন্ডের ভোল্টেজ অনেকাংশে ডিপেন্ড করে। যখন ট্রান্সমিশন পড়াবো আমি তখন তোমাদেরকে দেখাবো যে পাওয়ার ফ্যাক্টর একটা ট্রান্সমিশন লাইন, সেটা শর্ট হোক মিডিয়াম হোক, ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ফর মিডিয়াম লাইন অ্যান্ড লং লাইন, যে পাওয়ার ফ্যাক্টর যদি রিসিভিং এন্ডে আমার লিডিং এ চলে যায়, তাহলে রিসিভিং এন্ডে আমাদের ভোল্টেজের কি দিক্কত হয়।
বা যদি আমার পাওয়ার ফ্যাক্টর লো হয়ে যায় বা ল্যাগিং চলে যায় বা ল্যাগিং এ চলে যায়, তাহলে বা আমাদের ভোল্টেজের কি দিক্কত হয়। তো চলো শুরু করা যাক। ওকে, নাও টপিক হচ্ছে হাউ টু ইমপ্রুভ দ্য পাওয়ার ফ্যাক্টর, রাইট? তো প্রথম কথা হচ্ছে আমরা পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করব কেন, হোয়াই। নাও ফার্স্ট টপিক হচ্ছে why we can improve power factor, why। যেটা আমি যেটা অল টাইম বলে আসি বা আমরা যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি, পাওয়ার ফ্যাক্টর কেন আমরা ইমপ্রুভ করব, তার নাম্বার ওয়ান রিজন হচ্ছে, তার নাম্বার ওয়ান যে রিজনটা তার নাম্বার ওয়ান রিজন হচ্ছে ফর ডিক্রিজ দা লসকে কমাবার জন্য। ওকে, নাম্বার টু বলতে পারো ফর ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস, ফর ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি কে আমরা লিখি ইটা দিয়ে। So this is not N, this is eta. For increase the efficiency of electrical machine or of an electrical equipment. So আরো আমাদের নানাবিধ কজ ডিসকাস করা যায়, আমরা যেটা যখন আমরা কোর্স শুরু করব দেন আমরা তখন সেখানে বলবো। তো মেইন যেটা ইমপ্রুভমেন্ট করার দরকার কেন সেটা আমি একটু ছোট করে বলে রাখছি, দেন আমরা ইমপ্রুভমেন্ট কি করে করব, কি কি তার পদ্ধতি আছে আমরা সেখানে যাব। তো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে ফর ডিক্রিজ দ্য লসেস। কি করে স্যার? আমরা জানি কোনো একটা ইলেকট্রিক্যাল মেশিন বা কোনো একটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের ক্ষেত্রে, যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, সেটা ধরে নাও মেবি মিক্সার গ্রাইন্ডার, মেবি আমাদের এয়ার কন্ডিশন মেশিন, মেবি আমাদের কোনো একটা ইন্ডাকশন মোটর, মেবি কোনো আমাদের কোনো কম্পিউটার ডিভাইস, মেবি কোনো ইলেকট্রিক্যাল কোনো বা আমাদের ডিভাইস লাইক আমাদের ওয়াইফাই রাউটার, তো বা ধরে নেওয়া যাক আমাদের মোবাইল চার্জার। তো আমরা কি জানি যে না, যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের ক্ষেত্রে অ্যাক্টিভ পাওয়ার বা পি হচ্ছে সেম, অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে কনস্ট্যান্ট। নাও উই ক্যান অলরেডি নো দ্যাট ফ্রম the our basic electrical knowledge, P equal to VI cos phi. Okay, now আমরা কি জানি, cos phi হচ্ছে কি না পাওয়ার ফ্যাক্টর, cos phi is variable quantity, so cos phi is variable quantity, voltage is fixed। কেননা আমরা ধরে নিচ্ছি যে যদি এটা একটা ট্রান্সমিশন লাইন হয়, সাপোজ দিস ইজ আ ট্রান্সমিশন লাইন, এন্ড এটা হচ্ছে আমাদের সেন্ডিং এন্ড ভোল্টেজ, আর এইটা হচ্ছে আমাদের রিসিভিং এন্ড ভোল্টেজ। তো অলমোস্ট রিসিভিং এন্ড ভোল্টেজ এবং সেন্ডিং এন্ড ভোল্টেজ কনস্ট্যান্ট। সেন্ডিং এন্ড ভোল্টেজটা আমরা তো ধরে নিচ্ছি কনস্ট্যান্ট, বিকজ সেন্ডিং এন্ড ভোল্টেজটা কোত্থেকে আসে না, জেনারেটর সাইড থেকে আসে, এবং যেহেতু আমাদের জেনারেটর সাইডে ভোল্টেজটা চিরকাল স্থির, যা জেনারেশন করবে ওটাই, সো আমরা ধরে নিতে পারি যে সেন্ডিং এন্ড ভোল্টেজটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট বা নট ভেরিয়েবল। এবং অলমোস্ট উই হ্যাভ অলরেডি অ্যাজিউম দ্যাট রিসিভিং এন্ড ভোল্টেজ ইজ অলসো কনস্ট্যান্ট। তাহলে ভোল্টেজ আমাদের কনস্ট্যান্ট, তাহলে কোনটা আমাদের ভ্যারিয়েবল বা কোনটা কনস্ট্যান্ট? না, ভোল্টেজ আমাদের কনস্ট্যান্ট, পাওয়ার আমাদের কনস্ট্যান্ট। তাহলে ভ্যারিয়েবল কোনটা? না, একটা হচ্ছে cos phi, একটা হচ্ছে i কি না, i হচ্ছে কারেন্ট ফ্লো থ্রু দা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, এবং cos phi কি না, cos phi হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অফ দা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট অর পাওয়ার ফ্যাক্টর অফ দা সোর্স লাইন। ওকে, সো মনে করা যাক আমার যদি কোনো কারণে ধরো আমি কোন একটা আমার সাপোজ this is the source, this is plus and this is minus। তো এখানে আমি প্রচুর ইন্ডাকটিভ লোড আমি লাগিয়েছি, এখানে আমি প্রচুর ইন্ডাকটিভ লোড লাগানো আছে,
দিস ইজ ইন্ডাকটিভ লোড, দিস অলসো ইন্ডাকটিভ লোড। না আমরা কি জানি, ইন্ডাকটিভ লোড আমরা যত লাগাবো, ইন্ডাকটিভ লোড যত আমরা প্যারালাল লাগাবো, দেন কি হবে না, কি হবে না, আমাদের ইন্ডাকটিভ লোড আমরা যত প্যারালালি আমরা কানেক্ট করবো, আমাদের কি হবে না, রিঅ্যাকটিভ পাওয়ার বা কিউ ডিমান্ড বেড়ে যাবে, রাইট? অ্যাক্টিভ লোড কিন্তু ফিক্সড, ওকে, অ্যাক্টিভ লোড কিন্তু মোটামুটি ফিক্সড। তো কিউ ডিমান্ড আমাদের যত বাড়ছে, কি হচ্ছে না, অ্যাকর্ডিং টু দ্য পাওয়ার ট্রায়াঙ্গেল কি হচ্ছে এখানে না, যদি প্রথমে আমার কিউ থাকে, আমার এইটুকু কিউ মিন্স কি না, রিঅ্যাকটিভ পাওয়ার ডিমান্ড। আমি যখন আরেকটা লোডকে আরেকটা লোডকে আমি লাগালাম, যদি এটা পিওরলি ইন্ডাকটিভ লোড হয় আমার, তাহলে পি কিন্তু অলমোস্ট সেম, কিন্তু কিউটা আমার বেড়ে প্রায় ডবল হয়ে গেল। দেন আমি যখন আরেকটা ইন্ডাকটিভ লোডকে লাগালাম, কি হলো না, আমার কিউটা বেড়ে ট্রিপল হয়ে গেল। তাহলে Q1, Q2, Q3 and this is P. P means কি না, অ্যাক্টিভ পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার কিন্তু আমার অলমোস্ট ফিক্সড। তাহলে এখন অ্যাক্টিভ পাওয়ার ফিক্স, কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ারটা বাড়ছে, ক্রমাগত বাড়তে বাড়তে 3 গুণ হয়ে গেছে। তাহলে কি হবে না, কমপ্লেক্স পাওয়ারটা অলরেডি বাড়বে। সো দিস ইজ দ্য নিউ কমপ্লেক্স পাওয়ার S. নাও দিস ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, ওকে। সো আমরা কি জানি, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল cos phi equal to P by S, okay. So P is almost fixed. So cos phi directly proportional to 1 by S. Directly proportional to 1 by S. So when S is more and more increasing, then cos phi is more and more decreasing, right? Cos phi is more and more decreasing. তাহলে cos phi টা কি হচ্ছে না, আমি যত ইন্ডাকটিভ লোড আমি লাগাচ্ছি, আমি যত রিঅ্যাকটিভ পাওয়ার ডিমান্ড আমি আস্তে 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 আমি ইনক্রিজ করছি, দেন কি হচ্ছে না, পিটা আমার অলমোস্ট ফিক্সড। কারণ একটা কথা বলে রাখছি, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে আমরা ধরে নিই পিটা ফিক্স, এবং প্র্যাকটিক্যালি কোনো একটা ডিভাইসের কিন্তু পিটা ফিক্স থাকে। তাহলে সে ভ্যারি কে করে না, রিঅ্যাকটিভ পাওয়ার। রিঅ্যাকটিভ পাওয়ারকে আমরা ভ্যারি করাতে পারি, বিকজ কিউ ইজ আ ভ্যারিয়েবল কোয়ান্টিটি, বাট পি ইজ দ্য ফিক্সড কোয়ান্টিটি। কেন স্যার? বিকজ পি আমরা কি জানি না, পি হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। মানে কি না, অ্যাক্টিভ পাওয়ার মিনস হচ্ছে, অ্যাক্টিভ পাওয়ার মিনস হচ্ছে যে কোনো একটা ডিভাইসে অ্যাক্টিভ পাওয়ার মানে হচ্ছে যে পাওয়ারটা আমার কাজে লাগছে ফর হিট জেনারেশন বা আর হিট ডিসিপেশন। তা বন্ধুরা, হিট ডিসিপেশন কে করে না, রেজিস্ট্যান্স করে। সো হিট ডিসিপেশন কে করে না, রেজিস্ট্যান্স করে। তাহলে কোনো একটা ইকুইপমেন্টের রেজিস্ট্যান্স হচ্ছে আমার ফিক্স, ওকে, কিন্তু ইন্ডাকটেন্সটা ফিক্স নয়। কেন স্যার? ইন্ডাকটেন্সকে আমরা লিখি কি, JXL, আর ক্যাপাসিটরকে আমরা কি লিখি স্যার না, মাইনাস অফ JXC, রাইট? দেখো আমরা আমি যদি আরেকটুখানি ব্যাপারটাকে ইলাবোরেট করি, তাহলে কি বলা যায় স্যার না, আমি যেটা বলছিলাম যে তোমাদের অনেকেরই এটা আমি দেখেছি বলাতে গিয়ে যে স্যার পিটা কেন ফিক্সড, ওয়াই দ্য অ্যাক্টিভ পাওয়ার অফ এনি ইলেকট্রিক্যাল ডিভাইস ইজ ফিক্সড বাট রিঅ্যাক্টিভ পাওয়ার ইজ নট, ওয়াই? দেখো অ্যাক্টিভ পাওয়ার মিনস কি, P ইকুয়াল টু VI cos phi, ওকে। তো অ্যাক্টিভ পাওয়ার মিনস হচ্ছে যে অ্যাক্টিভ পাওয়ারটা কোথায় লাগে না, আমার হিট জেনারেট করতে বা কোনো একটা সার্কিটে কতখানি হিট আমার ডিসিপেশন হবে, সেখানে আমার লাগবে হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। এখন বন্ধুরা আমাকে একটা জিনিস বলো, যে হিট ডিসিপেশন কে করে? কোনো একটা নেটওয়ার্কে, সেটা রেজিস্টিভ হোক কি RLC হোক, RLC বা RL প্যারালাল হোক, RC প্যারালাল হোক, RLC সিরিজ হোক, যে কোনো কমপ্লেক্স নেটওয়ার্কে হিট ডিসিপেশন কে করে না, রেজিস্ট্যান্স করে। রেজিস্ট্যান্স হচ্ছে একটা এমন এলিমেন্ট, দিস ইজ R, যেটা চিরকাল হিট ডিসিপেট করে বা এনার্জিকে পুড়িয়ে দেয়, কনজিউম করে না, পুড়িয়ে দেয়, আমাদের খরচা করে দেয়। সো এই যে আর বা রেজিস্ট্যান্স, এইটাকে কিন্তু আমরা কোনো কিছু দিয়ে কমাতে বা বাড়াতে পারি না। কেন না, আমরা যখন বেসিক ইলেকট্রিক্যাল পড়েছিলাম, আমরা দেখেছিলাম কি যে স্যার আর কিন্তু হচ্ছে আমাদের রিয়েল কোয়ান্টিটি,
বাট ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর স্যার কি হচ্ছে না আমার ইমাজিনারি কোয়ান্টিটি। সো আমরা কি লিখতাম না ইন্ডাক্টরকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি লিখতাম না স্যার প্লাস জেএক্সএল, ওকে, এবং ক্যাপাসিটেন্সকে রিপ্রেজেন্ট করার জন্য স্যার আমরা কি লিখতাম না মাইনাস জেএক্সসি, ওকে। কিন্তু আমরা কখনো স্যার লিখতাম না যে জে ইন্টু আর, আমরা কখনো লিখি না। কেন? কারণ জে হচ্ছে একটা এমন ভেক্টর যে ভেক্টরটা কি করে না একটা ইমাজিনারি কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে। ইমাজিনারি কোয়ান্টিটি মিনস কি না যাকে আমরা ভ্যারি করতে পারি। এক্সএল কে আমরা এক্সসি দিয়ে কমাতে পারি, এক্সসি কে আমরা এক্সএল দিয়ে বাড়াতে পারি। সো আর হচ্ছে আমাদের কনস্ট্যান্ট কোয়ান্টিটি। এবার আর কি করে না হিট জেনারেট করে বা হিটকে আমাদের ডিসিপেট করে। এখন হিট ডিসিপেশনকে আমরা কি দিয়ে পরিমাপ করি না অ্যাক্টিভ পাওয়ার বা পি। সো উই ক্যান রাইট দ্যাট পি ইজ দ্য অলমোস্ট কনস্ট্যান্ট কোয়ান্টিটি। কিন্তু স্যার আপনি বললেন যে জেএক্সএল বা জেএক্সসি বুঝলাম, কিন্তু এগুলো স্যার ভ্যারি করছে কি করে না ধরে নেওয়া যাক আমার যদি একটা সার্কিটে মনে করো ইন্ডাক্টর আছে জেএক্সএল, ওকে। তো ধরে নেওয়া যাক জেএক্সএলটার ধরে নাও ভ্যালু হচ্ছে আমার J5। এখন আমি বললাম স্যার আমি ইন্ডাকটেন্সটা কমাতে চাই, কি করে কমাবো স্যার না আমি কি করলাম এটা ক্যাপাসিটর দিয়ে দিলাম সিরিজে এবং যার মান হচ্ছে মাইনাস J3। তাহলে দেখো J5 মাইনাস J3 করলে কিন্তু আসবে J2। দেন আমি এই টোটালটাকে রিপ্লেস করতে পারি একটা ইন্ডাক্টর দিয়ে যার মান হচ্ছে J2। তাহলে বোঝা গেল যে স্যার ইন্ডাক্টর সরি এটা J2। তাহলে বোঝা গেল স্যার যে আমাদের ইন্ডাক্টর বা ক্যাপাসিটর এইগুলো স্যার প্রত্যেকটা হচ্ছে আমাদের একটা ইমাজিনারি কোয়ান্টিটি, মানে আমরা যেগুলোকে আমরা ভ্যারি করতে পারি বা কমাতে বা বাড়াতে পারি। এখন যেহেতু আমরা ইন্ডাক্টর বা ক্যাপাসিটরকে কমাতে বা বাড়াতে পারি, সো আমাদের তো আমরা কি বলতে পারি না এই ইন্ডাক্টর বা ক্যাপাসিটর এই যে দুটো এলিমেন্ট রয়েছে এই দুখানা এলিমেন্ট যে পরিমাণ পাওয়ারকে কনজিউম করে, তাহলে কি বলা যায় স্যার যে পরিমাণ পাওয়ারকে ইন্ডাক্টর বা ক্যাপাসিটর কনজিউম করছে তাহলে ওই পরিমাণ পাওয়ারটাকেও আমরা ভ্যারি করতে পারি। তাহলে কি বোঝা গেল না পি হচ্ছে বা অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে চিরকাল কনস্ট্যান্ট যাকে ভ্যারি করা যায় না, কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে চিরকাল ভ্যারিয়েবল যাকে কমানো বা বাড়ানো যায় কিসের রেসপেক্টে বা কি ডিভাইস দিয়ে না এক্সটার্নাল কোনো একটা রিঅ্যাক্টিভ ডিভাইস দিয়ে, সেটা মেবি ক্যাপাসিটর মেবি ইন্ডাক্টর। তাহলে কি বোঝা গেল স্যার না আমি যদি কনক্লুশনকে নোট করি তাহলে বলতে পারবো কি যে ফর পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট অ্যাক্টিভ পাওয়ার বা পি ইজ অলমোস্ট কনস্ট্যান্ট বাট কিউ means reactive power is totally a variable quantity and which device can compensate the Q or compensate the reactive power, which device যে ডিভাইসটা রিঅ্যাক্টিভ পাওয়ারকে কম্পেনসেট করছে তাকে আমরা বলি কি না কম্পেনসেটিং ডিভাইস, এবং সেই ডিভাইসটা আমরা ইউজ করি ফর পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। বোঝা গেল? নাও কাম টু দ্য পয়েন্ট। তাহলে কি বলছিলাম, তাহলে ভি হচ্ছে অলমোস্ট আমাদের কনস্ট্যান্ট, পি হচ্ছে অলমোস্ট আমাদের কনস্ট্যান্ট। তাহলে ভ্যারি করছে কে না একটা হচ্ছে cos ফাই একটা হচ্ছে আই। তাহলে cos ফাই যত কমছে আই বাড়ছে, তাহলে cos ফাই যত কমছে আমার আই কিন্তু বাড়ছে। দেখো তাহলে আই যত বাড়ছে আমার লস তত বাড়ছে, বিকজ লস মিন্স কি না আই স্কোয়ার আর টি। ওকে, সো টি ইজ অলমোস্ট কনস্ট্যান্ট বিকজ টি ইজ দ্য টাইম, সো লস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই অফ স্কোয়ার। মানে আই যদি 3 অ্যাম্পিয়ার বাড়ে লস সেখানে 9 গুণ বেড়ে যাবে, মানে আই যদি 3 গুণ বাড়ে লস আমার প্রায় 9 গুণ বেড়ে যাবে। So we have to control or we have to compensate or we have to improve the quantity cos phi. Cos phi কে আমি যদি হাতের মুঠোর মধ্যে রাখতে পারি তাহলে আইটাকে কন্ট্রোল করা কোনো ব্যাপার না। নাও এইবারে আমরা দেখবো যে স্যার cos phi কে কন্ট্রোল কি করে করব। নাও কাম টু দ্য পয়েন্ট। Okay.
triangle, how to improve PF by power triangle. পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভমেন্ট করার জন্য সব থেকে একটা ফেমাস মেথড, বিখ্যাত মেথড এবং বলা যেতে পারে ওয়ান অ্যান্ড অনলি মেথড হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল মেথড। আমি একটু আগেই বলেছি স্যার পাওয়ার ট্রায়াঙ্গেলে কিন্তু, বা আমি একটু আগেই বলেছি যে পাওয়ার ট্রায়াঙ্গেল হচ্ছে পৃথিবীর যে কোনো নেটওয়ার্ক বা পৃথিবীর যে কোনো সার্কিটের জন্য অ্যাপ্লিকেবল। সেটা মে বি সিরিজ সার্কিট, মে বি প্যারালাল সার্কিট এবং মে বি কমপ্লেক্স সার্কিট। তো স্যার পাওয়ার ট্রায়াঙ্গেলে আমি যদি কোনো সার্কিটকে একবার ফেলে দিতে পারি তাহলে তার পাওয়ারগুলোকে অ্যানালিসিস করা কোনো ব্যাপার নয় স্যার। এবং আমি একটু আগেই বললাম যে যে কোনো সার্কিটের অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে ফিক্স, কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ারটা ভ্যারিয়েবল। তাহলে কি করবো স্যার না পাওয়ার ট্রায়াঙ্গেলে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে ভ্যারি করাবো, ওকে। এবং রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে ভ্যারি করেই আমরা দেখবো যে তার পিএফটা বা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, দ্যাট মিনস ফাই, ওকে, এই ফাইটা স্যার কমছে না বাড়ছে। সো পাওয়ার ট্রায়াঙ্গেল বলার আগে দুটো বেসিক জিনিস বলে নাও, মানে আমার মনে হয় দুটো বেসিক জিনিস বলে নাও তোমাদের জন্য মঙ্গল, যারা ম্যাথে অতটা স্ট্রং নাও। প্রথমটা হচ্ছে স্যার সাইন 90 ইকুয়াল টু 1, সাইন 0 ইকুয়াল টু 0, ওকে, অ্যান্ড cos 90 ইকুয়াল টু 0 স্যার, cos 0 ইকুয়াল টু 1। তাহলে এর থেকে কি বোঝা গেল একটু ডিসকাস করা যাক, ওকে। এর থেকে কি বোঝা গেল স্যার একটু হালকা করে স্যার একটু ডিসকাস করা যাক। তাহলে দেখো সাইন থিটা বা সাইন ফাইটা যত বাড়ছে আমার সাইন থিটার বা সাইন ফাই এর টোটাল কোয়ান্টিটিটার আমার মানটা তত বাড়ছে। তাহলে কি বলা যায় স্যার না সাইন ফাই ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফাই। সাইন ফাই ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফাই মানে কি না, মানে হচ্ছে স্যার ফাই আমার যত ইনক্রিজ করবে সাইন ফাই আমার ততটা ইনক্রিজ করবে। নাও কাম টু দ্য পয়েন্ট অফ কোসাইন। cos phi is directly proportional to 1 by phi। মানে কি স্যার না আমার ফাই যত ইনক্রিজ করবে cos phi এর মান তত ইনক্রিজ করবে। এই ফান্ডাটাই আমরা কাজে লাগাই ফর পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। আমাদের মোটো হচ্ছে ফাই যে অ্যাঙ্গেলটা, ফাই অ্যাঙ্গেলটাকে কমানো। কেন না ফাই অ্যাঙ্গেল যত কমবে cos phi তত বাড়বে। তো আমাদের মোটো হচ্ছে স্যার যদি ভোল্টেজ এইখানে থাকে, কারেন্ট এইখানে থাকে, সরি এটা তো আমি লিটিং করলাম, যদি স্যার কারেন্ট এখানে থাকে, দিস ইজ দ্য ভোল্টেজ ভেক্টর এন্ড দিস ইজ দ্য কারেন্ট ভেক্টর। সো আমাদের স্যার মোটো হচ্ছে আমাদের কারেন্টটাকে ঘুরিয়ে এনে আমাদের এইখানে করা, এবং স্যার ঘোরাবো কিভাবে, নাও কাম টু দ্য পয়েন্ট, ওকে। সো প্রথমে যারা চলে গেলাম পাওয়ার ট্রায়াঙ্গেল। আমি পাওয়ার ট্রায়াঙ্গেল বলার আগে বেসিক কিছু জিনিসপত্র আমি প্রথম আমাদের বেসিক যে লেকচারটা দিয়েছিলাম সেখানে বলে দিয়েছিলাম, তো আর মনে হয় নতুন করে বলার কিছু নেই। তাও যদি বলতে হয় তো তোমরা প্রিভিয়াস লেকচার দেখে নেবে, তোমরা বুঝতে পেরে যাবে। পাওয়ার ট্রায়াঙ্গেল পাওয়ার ট্রায়াঙ্গেল কি বলছে স্যার না দিস ইজ অ্যাক্টিভ পাওয়ার, this is reactive power and this is complex power S।
এটা তুমি ধরে নিচ্ছ পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ফাই 1, ওকে। তাহলে স্যার কি কি লেখা যায় না cos phi 1 ইকুয়াল টু আমরা লিখতে পারি p বাই s cos phi 1 ইকুয়াল টু p বাই s। p টা ফিক্সড, এটা তুমি নিয়ে নাও q1, এটা তুমি নিয়ে নাও s1, তো p বাই s1 ইকুয়াল টু আমি কি লিখতে পারি স্যার না cos phi 1। নাও কাম টু দা পয়েন্ট। আমি কি করেছি না এই যে সার্কিটটা মনে করো এখানে একটা সার্কিট দেওয়া আছে, এই যে পাওয়ার অ্যাঙ্গেলটা আমি ড্র করেছি এটা মনে করো কোনো একটা পার্টিকুলার সার্কিটের জন্য আমি ড্র করেছি। তো ধরে নেওয়া যাক এইটা হচ্ছে আমার সোর্স, এটা হচ্ছে সোর্স, এবং তুমি ধরে নেওয়া যাক এইটা হচ্ছে লোড 1 এবং লোডটা আমি ধরে নিচ্ছি স্যার ইন্ডাকটিভ লোড মানে আরএল লোড, নট ক্যাপাসিটিভ লোড স্যার, ইন্ডাকটিভ লোড মানে আরএল লোড, ওকে। আরএল লোড, দিস ইজ আরএল লোড বা ইন্ডাকটিভ নেচার লোড। নাও কাম টু দা পয়েন্ট। স্যার কি করেছি আমি এবারে না স্যার আমি কি করেছি, আমি এই লোডটার সাথে একটা পিওরলি ইন্ডাকটিভ লোডকে স্যার জুড়ে দিয়েছি। পিওরলি ইন্ডাকটিভ লোড মানে কিনা যেখানে অনলি আমার ইন্ডাক্টর আছে আর অন্য কিছু নেই, কোনো রেজিস্ট্যান্সও নেই, যেখানে আছে আমার অনলি ইন্ডাক্টর। তাহলে এখানে আমি একটা পিওরলি ইন্ডাকটিভ লোডকে প্যারালালি জুড়ে দিয়েছি। এইটা মানে কিন্তু সিরিজ নয়, এটা মানে হচ্ছে আমি প্যারালালি জুড়ে দিয়েছি। তো এটা হচ্ছে একটা ইন্ডাকটিভ লোড, সরি পিওরলি ইন্ডাকটিভ লোড, পিওরলি ইন্ডাকটিভ লোড, ওকে। তো আমি কি বলেছিলাম স্যার যদি পিওরলি ইন্ডাকটিভ লোডকে আমি জুড়ে দিই তাহলে কি হবে না মনে করা যাক এই যে লোডটা ছিল আরএল, এই লোডটা অ্যাক্টিভ যে আমাদের অ্যাক্টিভ পাওয়ার যেটা সেটা মনে করো কনজিউম করতো পি, আমি যেটা এখানে ড্রয়িং করেছি পি। তাহলে এই লোডটা লোড 1টা অ্যাক্টিভ পাওয়ার কনজিউম করছে পি এন্ড রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করছে Q1, রাইট। নাও কাম টু দা পয়েন্ট। আমি এখানে যে আরেকটা পিওরলি ইন্ডাকটিভ লোড জুড়ে দিয়েছি সেটা অ্যাক্টিভ পাওয়ার কনজিউম করছে কত 0, কেননা অনলি ইন্ডাক্টর আছে এবং পিওর ইন্ডাক্টর মিন্স কি না পি ইকুয়াল টু 0 কিন্তু কিউটা ফুল আমার থাকবে, কেননা পিওরলি ইন্ডাকটিভ সার্কিটে কি হয় না কোনো অ্যাক্টিভ পাওয়ার থাকে না, বা পিওরলি ক্যাপাসিটিভ সার্কিটে কি হয় কোনো অ্যাক্টিভ পাওয়ার থাকে না, অনলি রিঅ্যাক্টিভ পাওয়ার থাকে। তাহলে স্যার আমি যখন লোড 2 জুড়েছি তাহলে সেখানে আমার যে রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করছে সেইটা হচ্ছে Q2, ওকে। এখন তাহলে স্যার টোটাল যে আমার এই যে সার্কিটটা স্যার এখানে আমার তাহলে টোটাল অ্যাক্টিভ পাওয়ার কত না অ্যাক্টিভ পাওয়ার ফিক্স আছে P, কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ার Q টোটাল ইকুয়াল টু কত হচ্ছে না Q1 প্লাস Q2। নাও এই যে ট্রায়াঙ্গেলটা করেছি স্যার, এই ট্রায়াঙ্গেলটা কিন্তু আমি যখনই এই সেকেন্ড ইন্ডাকটিভ লোডটা জুড়ে দিলাম তখন কিন্তু আর এই ট্রায়াঙ্গেল থাকবে না। কি হবে না এই ট্রায়াঙ্গেলটা আমার তখন রিঅ্যাক্টিভ পাওয়ারটা এখানে অ্যাড হবে। কি করে অ্যাড করব স্যার, এসটা আমি মুছছি কেন, আমি এসটা মুছছি কেননা আমরা কি জানি এস ইকুয়াল টু পি প্লাস জে কিউ। তাহলে পিটা যদি অলমোস্ট ফিক্স থাকে কিউটা যেই মাত্র চেঞ্জ হলো এসটাও আমার চেঞ্জ হবে, সো আমি এসটাকেও মুছে দিচ্ছি। তাহলে আমার এই পাওয়ার ট্রায়াঙ্গেলে কোনটা চেঞ্জ হবে স্যার, পিটা আমার একই থাকছে, কিউটা চেঞ্জ হবে, টোটাল কিউ চেঞ্জ হবে, এসটা আমার বদলাবে। তাহলে কিউটা বদলাচ্ছে, এস বদলাচ্ছে, অ্যান্ড অলসো বলতে পারি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ক্যান চেঞ্জ। কি করে চেঞ্জ হয় দেখাবো। তাহলে পিটা মুছছি, আমি পিটা মুছলাম, এস কে মুছলাম, এবং এইটার আমি নিলাম নাম Q2, এইটা ধরে নাও Q2, আমি উপরে পাঠিয়ে দিয়েছি। তাহলে নিচে কি হবে Q1,
এটা হচ্ছে Q1, তাহলে Q1 আর এটা হচ্ছে Q2, দ্যাট ইজ দ্য টোটাল কিউ টোটাল। ওকে, অ্যাক্টিভ পাওয়ার আমার যা ছিল P এক থাকবে সেম, তাহলে ধরে নাও এটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার P। তাহলে কি হলো না, এস টা বেড়ে গেল, দিস ইজ দ্য নিউ এস। তাহলে S1 প্লাস হচ্ছে S2, দ্যাট ইজ দ্য নিউ এস টোটাল, S1 প্লাস S2, দ্যাট ইজ দ্য নিউ এস। ওকে, এবং এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi ড্যাশ। নাও কাম টু দ্য পয়েন্ট, cos phi ড্যাশ, cos phi ড্যাশ ইকুয়াল টু কি বলা যায়, P বাই S টোটাল। এবং S টোটালটা আমার কি লিখতে পারি আমি, না cos phi ড্যাশ ইকুয়াল টু P টা অলমোস্ট ফিক্স আছে, P বাই S1 প্লাস S2, কারণ S টোটাল আমি কি লিখেছি, S1 প্লাস S2। তাহলে স্যার কি দেখা যাচ্ছে যে স্যার P টা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে ফিক্স, কিন্তু S টা বদলে গেল। S টা কেন বদলে গেল, না S টা আমার বদলানো একটাই কারণ, স্যার রিঅ্যাক্টিভ আমার পাওয়ার ডিমান্ড বেড়ে গেছে। ওকে, রিঅ্যাক্টিভ পাওয়ার ডিমান্ড আমার যেই বেড়ে গেছে, আমার S কিন্তু অটোমেটিক্যালি বদলে গেছে। কারণ আমরা জানি S ইকুয়াল টু P প্লাস JQ বা রুট আন্ডার P স্কোয়ার প্লাস Q স্কোয়ার। S হচ্ছে কমপ্লেক্স পাওয়ার, P হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, Q হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। সো যেহেতু রিঅ্যাক্টিভ পাওয়ারটা বাড়ছে, S আমার অটোমেটিক্যালি বেড়ে গেল। তাহলে আমি যদি cos phi ড্যাশ এই ক্ষেত্রে আমি যদি বিচার করি, তাহলে কি দেখা যাবে না, আমার S টোটাল ইকুয়াল টু S1 প্লাস S2। ওকে, তাহলে P টা আমার অলমোস্ট ফিক্স আছে, তাহলে আমি P টাকে বাদ দিয়ে দিলাম। তাহলে আমি লিখতে পারি যে cos phi ড্যাশ ইকুয়াল টু P বাই S1 প্লাস S2। P টা আমার অলমোস্ট ফিক্স, তাহলে এখান থেকে কি কি লেখা যায়, না এখান থেকে লেখা যায় হচ্ছে cos phi ড্যাশ ডিরেক্টলি প্রপোর্শনাল টু 1 বাই S। S মিন্স কমপ্লেক্স পাওয়ার। তাহলে প্রথম ক্ষেত্রে S হচ্ছে ছোট, সেকেন্ড ক্ষেত্রে S হচ্ছে বড়। তাহলে প্রথম ক্ষেত্রে S যেহেতু ছোট আর যেহেতু এটা 1 বাই প্রপোর্শনাল, তাহলে প্রথম ক্ষেত্রে যেহেতু S1 ছোট, তাহলে S প্রথম ক্ষেত্রে S ছোট মানে কি হবে, না প্রথম ক্ষেত্রে cos phi হচ্ছে বড়, মানে cos phi 1 এইটা কি না, এটা হচ্ছে আমার বড়, আমি লিখে দিচ্ছি বিগ সাইজ, এটা হচ্ছে বড়। আর সেকেন্ড ক্ষেত্রে যেহেতু S টা বড়, তাই 1 বাই প্রপোর্শনাল, যে আমার যেহেতু cos phi ডিরেক্টলি প্রপোর্শনাল টু 1 বাই S, তাহলে লিখতে পারি যে স্যার সেকেন্ড ক্ষেত্রে cos phi ড্যাশ, মানে সেকেন্ড ক্ষেত্রে cos phi ড্যাশ আর কি। তাহলে সেকেন্ড ক্ষেত্রে আমার স্যার তাহলে cos phi ড্যাশটা প্রথমটার থেকে ছোট। ওকে, তাহলে cos phi ড্যাশ আমি তাহলে কি লিখতে পারি, না cos phi ড্যাশ ইজ লেস দেন cos phi 1। ওকে, তাহলে আমরা কি পড়েছিলাম একটু আগে, বললাম যে cos phi, নাও কাম টু দা পয়েন্ট, cos phi ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু 1 বাই phi। মানে phi অ্যাঙ্গেল যত বৃদ্ধি পাবে cos phi এর মান তত কমবে, মানে এই। তো ফ্রেন্ডস, তাহলে তোমাদেরকে যেটা বললাম যে ওইখানে যখন আমরা সেকেন্ড ক্ষেত্রে একটা নতুন ইন্ডাকটিভ লোডকে জুড়লাম, তো সেক্ষেত্রে কি দেখা গেল যে না ইন্ডাকটিভ লোডটা জোড়ার ফলে আমার যেটা রিঅ্যাক্টিভ পাওয়ার ডিমান্ড সেটা বেড়ে গেল, দ্যাট ইজ Q2। তাহলে টোটাল কি হলো, না Q টোটাল ইকুয়াল টু Q1 প্লাস Q2। ওকে, তাহলে Q1 প্লাস Q2 হচ্ছে আমার Q টোটাল, মানে টোটাল কনজিউমেবল রিঅ্যাক্টিভ পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার কিন্তু ফিক্স আছে। সো টোটাল কনজিউমেবল রিঅ্যাক্টিভ পাওয়ারটা বেড়ে যাওয়ার ফলে কি হলো, না আমার কমপ্লেক্স পাওয়ারটা বেড়ে গেল। কমপ্লেক্স পাওয়ারটা যেই বেড়ে গেল, আমার cos phi এর মানটা ছোট হয়ে গেল। এখন আমি পাওয়ার ট্রায়াঙ্গেল বলার আগে কি বলে দিয়েছি, না cos phi ডিরেক্টলি প্রপোর্শনাল টু হচ্ছে 1 বাই phi। মানে কি, না phi অ্যাঙ্গেলের মানটা যত কমবে cos phi এর মান তত বৃদ্ধি পাবে।
আর সাইনের ক্ষেত্রে উল্টোটা হয়, যে ফাই অ্যাঙ্গেলের মান যত কমে সাইন ফাই এর মান তত কমে। কিন্তু আমরা যখন পাওয়ার ফ্যাক্টর অ্যানালিসিস করছি, তো সেক্ষেত্রে আমাদের সাইন ফাই থেকে কস ফাইটাই বেশি প্রয়োজনীয়। তাহলে কি দেখা যাচ্ছে যে না, কস ফাই এর মানটা যত কমপ্লেক্স পাওয়ারটা আস্তে 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 বাড়ছে, এস যত আস্তে 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 বাড়ছে, কস ফাই এর মানটা ধীরে 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 কমছে। কস ফাই এর মানটা ধীরে 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 কমছে মানে আমি কি বলতে পারি না ফাই এর মানটা বাড়ছে। ফাই এর মানটা বাড়া মানে কি না, আমার ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে অ্যাঙ্গেল, দ্যাট ইজ কল্ড পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বাড়ছে। তাহলে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বাড়া মানে কি না, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বাড়ছে মানে কি হচ্ছে না, আমার কারেন্টটা আরো আস্তে 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 ল্যাগিং এ চলে যাচ্ছে। তোমরা দেখো প্রথম ক্ষেত্রে কারেন্ট ছিল আই, সেখানে আমার পিএফ অ্যাঙ্গেল ছিল ফাই ওয়ান। সেকেন্ড ক্ষেত্রে কি হচ্ছে না, কারেন্টটা বেড়ে আমার দেখো ফাই আই ড্যাশ হয়ে গেছে। আই ড্যাশ মানে কি না, কারেন্টের মান তো বৃদ্ধি পেয়েছে, উপরন্তু কারেন্টটা আস্তে 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 আরো ল্যাগিং খেতে খেতে আরো নিচে চলে এসছে। ফলে আমার এই যে টোটাল যে ফাই ওয়ান ড্যাশ তার মানটা কিন্তু বেড়ে গেছে। তাহলে কি বোঝা গেল যে ফাই ড্যাশ ইজ গ্রেটার দেন ফাই ওয়ান, অথবা বলতে পারি ফাই ওয়ান লেস দেন ফাই ওয়ান ড্যাশ, হোয়াট এভার ইটস মেবি। তো এইবারে তাহলে বোঝা গেল কি যে পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে বোঝা গেল যে যত আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার বাড়ছে, যত রিঅ্যাক্টিভ পাওয়ার ডিমান্ডটা বাড়ছে, আমার যত রিঅ্যাক্টিভ পাওয়ার ডিমান্ড বাড়ছে, রিঅ্যাক্টিভ পাওয়ার ডিমান্ড বাড়লে কি হচ্ছে না, কমপ্লেক্স পাওয়ার বৃদ্ধি পাচ্ছে। কমপ্লেক্স পাওয়ার বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে না, কস ফাই এর মান বাড়ছে। কস ফাই এর মান বাড়ছে মানে কস ফাই এর মান কমছে, কস ফাই এর মান কমছে মানে ফাই অ্যাঙ্গেলটা বাড়ছে। তাহলে বোঝা গেল কি না, যত রিঅ্যাক্টিভ পাওয়ার ডিমান্ডটা বাড়তে থাকবে, অর্থাৎ যত কিউ বাড়তে থাকবে, তত আমার আস্তে আস্তে কারেন্টটা ল্যাগিং এ যাবে, অর্থাৎ তত আমার ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেলটা বৃদ্ধি পাবে। তো এইটা গেল হচ্ছে প্রথম ধাপ। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার, এই যে পাওয়ার ফ্যাক্টরটা যে ডিক্রিজ করলো বা আমরা যে ইমপ্রুভ করব, এই যে ইমপ্রুভমেন্ট বা ডিক্রিমেন্টের যে ব্যাপারটা, এইটা কিসের পাওয়ার ফ্যাক্টর? আমি যে ইকুইপমেন্টটা কানেক্ট করেছি তার পাওয়ার ফ্যাক্টর, না যে সোর্স থেকে আমি লাইনটা নিচ্ছি তার পাওয়ার ফ্যাক্টর? নাও কাম টু দা পয়েন্ট। স্যার পাওয়ার ফ্যাক্টরটা কিসের? যে ইকুইপমেন্টটা কানেক্ট করেছি তার পাওয়ার ফ্যাক্টর, না যে লোডটা থেকে আমি লাইনটা, যে সোর্স থেকে আমি ইকুইপমেন্টের জন্য পাওয়ারটা নিচ্ছি তার পাওয়ার ফ্যাক্টর? অ্যাকচুয়ালি উত্তর হচ্ছে দেখো, যে কোনো পাওয়ার সিস্টেম ইকুইপমেন্টের পাওয়ার ফ্যাক্টর কিন্তু ফিক্স থাকে, এবং যেটাকে বলা হয় ফুল লোড পাওয়ার ফ্যাক্টর। যদি কেউ ফ্যাক্টরিতে যদি কেউ গিয়ে থাকো, বা যখন ল্যাবে, যখন আমরা ইলেকট্রিক্যালের স্টুডেন্টরা যখন আমরা ল্যাবে যদি মেশিনসের প্র্যাকটিক্যাল করে থাকবো, তো সেখানে দেখবে ইন্ডাকশন মেশিন যেগুলো থাকে ল্যাবে ফর ব্লক রোটর টেস্ট বা শর্ট সার্কিট টেস্ট, মানে যেটা তোমাদের ছিল আর কি, ব্লক রোটর টেস্ট বা আরেকটা যেটা ছিল ওপেন সার্কিট টেস্ট, ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে এই যে ইন্ডাকশন মোটরগুলোর কিন্তু গায়ে লেখা থাকে যে ফুল লোড পাওয়ার ফ্যাক্টর 0.82 বা 0.85, হোয়াট এভার ইটস মেবি, ডিপেন্ডস আপন দ্য ম্যানুফ্যাকচারার কোম্পানি। তাহলে কি বোঝা যাচ্ছে স্যার, যে এই যে ইকুইপমেন্ট গুলো, ইন্ডাকশন মেশিন গুলো বা যে কোনো পাওয়ার সিস্টেম ইকুইপমেন্ট, নট অনলি ইন্ডাকশন মেশিন, সেই পাওয়ার সিস্টেম ইকুইপমেন্ট গুলোর আমার পাওয়ার ফ্যাক্টরটা ফিক্স থাকে, দ্যাট ইজ কল্ড ফুল লোড পাওয়ার ফ্যাক্টর। তাহলে তোমরা বলতে পারো স্যার, তাহলে আমরা যদি কোনো একটা ওই রকম কোনো একটা ইন্ডাকশন মেশিনকে বা কোনো একটা ওরকম পার্টিকুলার একটা মাত্র ইন্ডাকশন মোটরকে যদি লাইনের সাথে কানেক্ট করি, তাহলে কি হবে না, আমার লাইনের পাওয়ার ফ্যাক্টরটা 0.82 হয়ে যাবে, মোরাললেস 0.82। যখনই আমি তার সাথে প্যারালালি আরেকটা ইন্ডাকশন মোটরকে কানেক্ট করব, তখন কি হবে না, যখনই আমি ওর সঙ্গে প্যারালালি আরেকটা ইন্ডাকশন মোটরকে কানেক্ট করব, তখন কিন্তু তার পাওয়ার ফ্যাক্টরটার 0.82 থাকবে না। কেন?
না, তখন পাওয়ার ফ্যাক্টরটা 0.82 থাকবে না, তার একটাই কারণ, দেখো না, তখন কিন্তু আমার রিঅ্যাক্টিভ পাওয়ার ডিমান্ডটা বেড়ে গেছে। ওকে, রিঅ্যাক্টিভ পাওয়ার ডিমান্ডটা যেই মাত্র বেড়ে যাবে, দেন অ্যান্ড দেয়ার কি হবে না, যেহেতু আমার দুটো মোটরকে আমার লাগানো আছে, তাই রিঅ্যাক্টিভ পাওয়ার ডিমান্ডটা বেড়ে যাবে। রিঅ্যাক্টিভ পাওয়ার ডিমান্ডটা যেই বেড়ে গেল, কমপ্লেক্স পাওয়ার বেড়ে গেল, কমপ্লেক্স পাওয়ার যেই বেড়ে গেল, দেন অ্যান্ড দেয়ার কি হলো না, আমার পাওয়ার ফ্যাক্টরটা কমে গেল, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা বেড়ে গেল, মানে কারেন্ট will be more lagging in nature with respect to the reference voltage। তাহলে মোটামুটি পাওয়ার ট্রায়াঙ্গেলটা বোঝা গেল, যে পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে কি করে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভমেন্ট, মানে আমাদের কি করে পাওয়ার ফ্যাক্টরটা আর কি ডিক্রিজ করছে, এবং আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ারটা বাড়ছে, ফলে কমপ্লেক্স পাওয়ার বাড়ছে, ফলে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা আমার ইনক্রিজ করছে, কিন্তু পাওয়ার ফ্যাক্টরটা আমার ডিক্রিজ করছে। এইবারে আমরা চলে যাব কোথায় না, যেখানে আমরা দেখাবো যে পাওয়ার ফ্যাক্টরকে আমরা এই পাওয়ার ট্রায়াঙ্গেল দিয়ে কি করে ইমপ্রুভ করব। এইটা ছিল হচ্ছে অনলি যে পাওয়ার ফ্যাক্টরটা কি করে রিঅ্যাক্টিভ পাওয়ার ডিমান্ড বাড়লে ডিক্রিজ করে। এরপর দেখাবো যে পাওয়ার ফ্যাক্টরটা রিঅ্যাক্টিভ পাওয়ার ডিমান্ড বেড়ে গেছে, বেড়ে যাবার ফলে ডিক্রিজ করেছে, কিন্তু তাকে আমরা ইলেকট্রিক্যালি একটা কম্পেনসেটর দিয়ে আমরা তাকে ইনক্রিজ করব কি করে। নাও কাম টু দ্য পয়েন্ট। Now come to the point, power factor, যে how to improve the power factor by reactive power delivery. How to improve PF by reactive power delivery. আমি পাওয়ার ফ্যাক্টর লেকচার শুরু করার কি বলেছিলাম, যে আমরা প্র্যাকটিক্যাল লাইফে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডোমেস্টিক মানে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল পারপাস বলা যেতে পারে, আমরা পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করি কিসের দ্বারা না, ক্যাপাসিটার ব্যাংক দ্বারা। কি করে সেটা দেখাবো। আচ্ছা, ক্যাপাসিটার ব্যাংক জিনিসটা কি, প্রথমে একটুখানি ইন্ট্রোডাকশন দিয়ে রাখা ভালো। ক্যাপাসিটার ব্যাংক জিনিসটা কি, বা হোয়াট ডু ইউ মিন বাই ক্যাপাসিটার ব্যাংক। প্রচুর ক্ষেত্রে যারা নতুন নতুন ইন্ডাস্ট্রিতে কাজ করতে যায়, তাদেরকে বলা হয় যে ওটা হচ্ছে মোটর, ওটা হচ্ছে জেনারেটর, এবং ওখানে ক্যাপাসিটার ব্যাংক বসানো আছে। প্রচুর স্টুডেন্ট থতমত খেয়ে আছে,
ক্যাপাসিটার ব্যাংকটা কি? আমরা শুনেছি আমরা প্র্যাকটিক্যাল লাইফে আমাদের প্রচুর লোকের কাছে বর্তমানে পাওয়ার ব্যাংক আছে। পাওয়ার ব্যাংক মানে কি না, যেটা আমাদেরকে পাওয়ার সাপ্লাই করে, যেটা একটা ব্যাংকের মতো। ব্যাংকে আমরা কি করি না, টাকা রাখি। মানে কি, একটা কোনো একটা নির্দিষ্ট আমাদের একটা কন্টেনার বা কোনো একটা নির্দিষ্ট জায়গা যেখানে আমরা কোনো একটা কিছুকে গচ্ছিত রাখতে পারি বা জমা রাখতে পারি। তো সেরকমই পাওয়ার ব্যাংক জিনিসটা কি না, যেখানে আমরা আমাদের যখন আমাদের দরকার পড়বে, তো দরকারে যাতে আমরা পাই সেই জন্য আমরা কি করি না, কিছু পরিমাণ পাওয়ারকে, কিছু পরিমাণ ইলেকট্রিক্যাল পাওয়ারকে আমরা সেখানে জমা রাখি, যাতে যখন মোবাইল চার্জার থাকবে না বা কোনো চার্জিং পয়েন্ট থাকবে না, সেখানে আমরা কি করি না, ওই পাওয়ার ব্যাংকের সাহায্যে আমরা আমাদের ফোন বা ওয়াচ বা ওয়ারেবল ওয়াচ বা আমাদের ট্যাব, ল্যাপটপ ইত্যাদি ইত্যাদি আমরা চার্জ করতে পারি, বা আমাদের যেটা আমাদের ব্লুটুথ, যেটা আমাদের নেক ব্যান্ড, আমরা চার্জ করতে পারি। তো তাহলে ক্যাপাসিটার ব্যাংকটা কি না, ক্যাপাসিটার ব্যাংক হচ্ছে, ধরে নেওয়া যাক একটা কন্টেনার। ক্যাপাসিটার ব্যাংক ধরে নেওয়া যাক একটা কন্টেনার। এই কন্টেনারটার মধ্যে কি আছে না, এই কন্টেনারটার মধ্যে প্রচুর আমাদের এলিমেন্ট রাখা আছে, যে এলিমেন্টগুলো কি করে না, রিঅ্যাক্টিভ পাওয়ারকে সাপ্লাই করে। তো সেই এলিমেন্টগুলোর নাম কি না, ওয়ান অ্যান্ড অনলি ক্যাপাসিটার। ক্যাপাসিটার, ওয়ান অ্যান্ড অনলি ক্যাপাসিটার, ওয়ান অ্যান্ড অনলি ক্যাপাসিটার। আমি আগেই বলেছি যে ইন্ডাক্টর, এটা পারলে তোমরা নোট ডাউন করে নিতে পারো যে ইন্ডাক্টর কি করে না, ইন্ডাক্টর কি করে না, রিঅ্যাক্টিভ পাওয়ারকে কনজিউম করে। রিঅ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ারকে কনজিউম করে। আর ক্যাপাসিটর কি করে না, রিঅ্যাক্টিভ পাওয়ারকে ডেলিভারি করে বা রিঅ্যাক্টিভ পাওয়ারকে সাপ্লাই করে। তাহলে ক্যাপাসিটর কি করে না, ক্যাপাসিটরের কাজ হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ারকে সাপ্লাই করা। কাকে সাপ্লাই করে? সোর্সকে সাপ্লাই করে। সোর্সকে সাপ্লাই করে। তাহলে ক্যাপাসিটর ব্যাংক হচ্ছে একটা কন্টেনার বা একটা, ধরে নেওয়া যাক একটা কোনো একটা ডিভাইস, যার মধ্যে আমরা কিছু পরিমাণ রিঅ্যাক্টিভ পাওয়ার দিতে পারে এইরকম কোনো এলিমেন্টকে গচ্ছিত রাখতে পারি। যখন আমাদের দরকার হবে তখন আমরা তার থেকে রিঅ্যাক্টিভ পাওয়ার নেব। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে স্যার, তাহলে আমাদের যখন মোবাইল চার্জারের ক্ষেত্রে কি হয় না, যেখানে আমরা মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য কোনো প্লাগ পয়েন্ট খুঁজে পাই না, সেখানে আমরা কি করি না, আমরা পাওয়ার ব্যাংক দিয়ে আমরা আমাদের ফোনটাকে চার্জ করি। ওকে, তাহলে ক্যাপাসিটর ব্যাংকের দরকারটা কি ছিল? ক্যাপাসিটর ব্যাংক তো রিঅ্যাক্টিভ পাওয়ার দেয়। তো আমরা যেখানে মোটর চালাবো সেখানে তো আমরা অলরেডি তো একটা ফ্যাক্টরিতে তো সাপ্লাই লাইন তো থাকেই, সেটা সিঙ্গেল ফেজ হোক কি থ্রি ফেজ হোক, যে কোনো একটা প্ল্যান্টে বা যে কোনো একটা ইন্ডাস্ট্রি ক্ষেত্রে তো স্যার আমাদের সাপ্লাই লাইন তো বরাবরই যেমন তো অ্যাভেলেবেল থাকে। তো তাহলে স্যার ক্যাপাসিটর ব্যাংকের দরকারটা কিসের? এখন ক্যাপাসিটর ব্যাংকের দরকারটা কিসের, এইটা আমি আবার চলে যাব পাওয়ার ট্রায়াঙ্গেলে। কেন না, পাওয়ার ট্রায়াঙ্গেল ছাড়া কিছুতেই আমরা বুঝতে পারবো না যে ক্যাপাসিটর ব্যাংকের এই দরকারটা কিসের। ক্যাপাসিটর ব্যাংক বা রিঅ্যাক্টিভ পাওয়ার ব্যাংক, এর মূলত দুটো অ্যাপ্লিকেশন আছে যেটা খুব হিউজ। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পারপাস এবং একটা হচ্ছে আমাদের যেটা বলতে পারি ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রেও এটা প্রচন্ড একটা খুব আমাদের একটা খুব দরকারি একটা রোল প্লে করে ক্যাপাসিটর ব্যাংক। কি করে আমি দেখাবো একটু পরে। তাহলে কি করা হয় না, এই যে ডিভাইসটা আমি আঁকলাম ক্যাপাসিটর ব্যাংক, এই ক্যাপাসিটর ব্যাংকের মধ্যে প্রচুর একটা নির্দিষ্ট পরিমাণ আমার ক্যাপাসিটর কানেকশন থাকে। সেটা মেবি স্টার কানেক্টেড ক্যাপাসিটর ব্যাংক, মেবি ডেল্টা কানেক্টেড ক্যাপাসিটর ব্যাংক। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্ডাস্ট্রি পারপাস বলো কি ডোমেস্টিক পারপাস বলো, আমরা ইউজ করে থাকি ডেল্টা কানেক্টেড ক্যাপাসিটর ব্যাংক। ডেল্টা কানেক্টেড
ডেল্টা কানেক্টেড ক্যাপাসিটর ব্যাংক। Please note down. So, তাহলে ডেল্টা কানেক্টেড ক্যাপাসিটর ব্যাংক যেটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইউজ করি ফর ফ্যাক্টরি পারপাস, ফর ইন্ডাস্ট্রিয়াল পারপাস এন্ড অলসো ফর এনি ডোমেস্টিক পারপাস। ওকে, তাহলে ক্যাপাসিটর ব্যাংক ডেল্টা কানেক্টেড কিরকম দেখতে না, this is a capacitor, so এইটা হচ্ছে স্টার কানেক্টেড ক্যাপাসিটর ব্যাংক। নাও ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি কি বলেছি, আমরা ইউজ করি না ডেল্টা কানেক্টেড ডেল্টা কানেক্টেড ক্যাপাসিটর ব্যাংক আমরা ইউজ করি। তাহলে ধরে নাও তাহলে এটা কি হলো না ডেল্টা কানেক্টেড ক্যাপাসিটর ব্যাংক। তাহলে দিস ইজ ওয়ান টার্মিনাল, this is one terminal and this is one terminal. তাহলে দেখো ক্যাপাসিটর C, this is the delta connected capacitor bank. ওকে, এই ক্যাপাসিটর ব্যাংকটা কি করে ইউজ করা হয় বলবো নিশ্চয়ই। তো ধরে নেওয়া যাক অ্যাকচুয়ালি কি হয় না ডেল্টা কানেক্টেড ক্যাপাসিটর ব্যাংক কেন বললাম, অ্যাকচুয়ালি দেখো ডেল্টা বা স্টার এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের থ্রি ফেজ লাইনের জন্য অ্যাপ্লিকেবল। মেবি স্টার কানেক্টেড, মেবি ডেল্টা কানেক্টেড, সো হোয়াট এভার ইটস মেবি। অ্যাকচুয়ালি থ্রি ফেজ লাইন কোথায় ইউজ করা হয় না, থ্রি ফেজ লাইন আমরা ইউজ করি কোথায় না ফ্যাক্টরি পারপাস। আমাদের থ্রি ফেজের জন্য মিনিমাম আমাদের ভোল্টেজ রিকোয়ারমেন্ট কত না 440 ভোল্ট, ম্যাক্সিমাম তো আছে 11 কেভি আছে, 33 কেভি আছে, 66 কিলো ভোল্ট আছে, অনেক কিছু আছে। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ডেল্টা কানেক্টেড ব্যাংক এই জন্যই বলছি না, আমরা যেহেতু ফ্যাক্টরি পারপাস পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য আমরা ইউজ করি, সো তাই ফ্যাক্টরিতে যেহেতু থ্রি ফেজ লাইন ইউজ করা হয়, তাই আমরা বলতে পারি যে ক্যাপাসিটর ব্যাংকটা আমরা ডেল্টা কানেক্টেড করি। মানে জেনারেলি কোথাও সিঙ্গেল ফেজ ক্যাপাসিটর ব্যাংক দেখা যায় না, জাস্ট থিওরিটিক্যাল ক্ষেত্রেই ওটা অ্যাপ্লিকেবল, বা ডোমেস্টিক ক্ষেত্রে কেউ কেউ অ্যাপ্লাই করতে পারো, বা কেউ কেউ দেখা যায় যে ডোমেস্টিক ক্ষেত্রে কেউ কেউ লাগিয়েছে, কিন্তু জেনারেলি আমরা ক্যাপাসিটর ব্যাংক দিয়ে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট এইটা আমরা ইউজ করি কোথায় না জেনারেলি ফ্যাক্টরি ক্ষেত্রে, জেনারেলি ডোমেস্টিক পারপাস। ওকে, তো এরপর দেখাবো যে ক্যাপাসিটর ব্যাংকটা কি করে লাগানো হয় এবং ক্যাপাসিটর ব্যাংক দিয়ে আমরা কি করে পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করব। দ্যাট ইজ দ্য মেন মোটো। পাওয়ার ফ্যাক্টর কি করে ইমপ্রুভ করব, কেন ইমপ্রুভ করব ভাই? পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ যদি না করি তাহলে লাইন কারেন্ট দিনকে দিন বাড়তে থাকবে। যত লাইন কারেন্ট বাড়তে থাকবে তত আই স্কোয়ার আর লস বাড়তে থাকবে। যদি ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমি বলেছিলাম কি যে না, যত আমরা পাওয়ার ফ্যাক্টরকে ডিক্রিজ হতে দেখবো তত কি হবে না রিয়াক্টিভ পাওয়ার ডিমান্ড বাড়তে থাকবে। রিয়াক্টিভ পাওয়ার ডিমান্ড যত বাড়তে থাকবে আমার রিসিভিং এন্ডে ভোল্টেজ তত কমতে থাকবে। রিসিভিং এন্ডের ভোল্টেজ যত কমতে থাকবে, আবার বলতে পারি সাইকেল ওয়াইজ লাইন কারেন্ট দেন দেন বাড়তে থাকবে। তাহলে আমার পাওয়ার ফ্যাক্টর যত ডিক্রিজ করছে, আমার কি হচ্ছে না লাইন কারেন্ট বাড়ছে হিউজ অ্যামাউন্টে, লস কি হচ্ছে না আমার যেটা লস আই স্কোয়ার আর বা হিট লসটা আমার যদি আমার লাইন কারেন্ট 3 অ্যাম্পিয়ারে বাড়ে তাহলে লস আমার 3 স্কোয়ার মানে 9 অ্যাম্পিয়ারের লসে যাচ্ছে। ইভেন কি হচ্ছে না রিসিভিং এন্ডের ভোল্টেজ তত কমছে। সো ভোল্টেজ কমতে কমতে এমন একটা জায়গায় চলে আসবে যে আমার রিসিভিং এন্ডের যে ইকুইপমেন্ট গুলো আমি লাগাবো, মেবি আমাদের কোনো মোটর, মেবি কোনো পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস, তো সেইগুলো ড্যামেজও হয়ে যেতে পারে। তো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টটা ভেরি 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 একটা
অত্যন্ত দরকারি একটা বিষয়। সো কাম টু দ্য পয়েন্ট। This is a three-phase induction machine. A three-phase induction motor, not generator. Three-phase. This is a three-phase induction motor, and this is R, this is Y, and this is B, RYB. Okay. Now this is the supply line R Y B, R Y B. নাও কি করেছি আমি, না সাপ্লাই লাইনের সাথে মোটরটাকে আমি কানেক্ট করেছি। তো মোটরটা চলতে শুরু করেছে এবং মোটরটার আমি ধরে নিচ্ছি ফুল লোড পিএস 0.82 এট ফুল লোড। ফুল লোড পিএস 0.82। না আমি কি করলাম, না আমার এই সাপ্লাইয়ের সঙ্গে আমি কি করেছি, না আরেকখানা ইন্ডাকটিভ লোডকে জুড়ে দিয়েছি। ওকে, ধরে নাও আরেকখানা ইন্ডাকটিভ লোড বলতে কি, কোন একটা চোক কয়েল, কোন একটা পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস, কোন একটা হিউজ অ্যামাউন্ট অফ একটা বিরাট একটা ইন্ডাকশন মেশিন, যেটা একটা হিউজ অ্যামাউন্ট অফ আমার রিঅ্যাক্টিভ পাওয়ারকে কনজিউম করে, তাহলে আমি আরেকখানা রিঅ্যাক্টিভ লোডকে জুড়ে দিয়েছি এর সাথে প্যারালালি। আমি একটা ইন্ডাকটিভ লোডকে জুড়ে, আমি একটা ইন্ডাকটিভ লোডকে জুড়ে দিয়েছি। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, যেই আমি আরেকটা ইন্ডাকটিভ লোডকে জুড়ে দিলাম, জেনারেলি দেন কি হবে, না এই পাওয়ার